প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম মানুষের কবি। কোন মানুষের কবি যদি আপনারা জিজ্ঞেস করেন, বলবো সেই সব মানুষ যারা নিপীড়িত, নির্যাতিত, দমন পীড়ন দ্বারা যারা আক্রান্ত, যারা এই সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষ শোষিত এবং যাদের অধিকার ফিরে পাবার জন্যে তাদের সাথে আজীবন লড়েছেন, তিনি হচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার লড়াই এখনও থেমে নেই। আমাদের প্রতিটি সংগ্রামে, প্রতিটি আন্দোলনে নজরুল আমাদের সঙ্গে থাকেন, আমাদের অভয়, আমাদের চিরসাথী। প্রিয় দর্শক, আজকে আমাদের চেতনায় নজরুল অনুষ্ঠানে যারা অতিথি আছেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট লেখক, গবেষক এবং দমন পীড়ন ও নির্যাতন বিরোধী একজন কণ্ঠস্বর ফারজানা ইসলাম। আমাদের সঙ্গে আছেন দেশের বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ঝুমুর রায়। আজকে যারা বাজাবেন সজীব নূর কিবোর্ডে এবং তবলায় অপূর্ব। আমরা প্রথমে একটু কথা বলে নিই। ফারজানা ইসলাম, আপনি দমন পীড়ন এবং নির্যাতন নিয়ে কাজ করেছেন, আমি জানি, গবেষণা করেছেন। আমাদের স্বাধীনতা পরবর্তী কাল থেকে এই পর্যন্ত আমরা দেখেছি যে আমরা যে জন্য এই জাতি রক্ত দিয়েছিল, মুক্ত কণ্ঠে বাক স্বাধীনতার জন্য, মত প্রকাশের স্বাধীনতার জন্য, সেটি প্রতি স্তরে স্তরে এসে আমরা দেখেছি প্রতিহত করা হয়েছে। রাষ্ট্রশক্তি বারবার তার সত্য ন্যায়ের পক্ষে না দাঁড়িয়ে অন্যায়ের পক্ষে দাঁড়িয়েছে এবং বারবার কখনো কখনো স্বৈরাচারী শক্তি আমাদের রাষ্ট্র ক্ষমতাকে দখল করেছে, কখনো গণতন্ত্রের ভেতর দিয়ে এক স্বৈরাচারের উদ্ভব ঘটেছে। নজরুল ব্রিটিশদের বিরুদ্ধে যখন আন্দোলন করেছিলেন ইন্ডিয়া থেকে, সেই আন্দোলনের সূচনা এখনো বাংলাদেশেও আছে। সেই সূচনার রূপটা আমরা বাংলাদেশের প্রতিটা সংগ্রামের মধ্যে দেখতে পাই এবং নজরুল আমাদের সঙ্গে হাতে হাত রেখে চলেন, বুকে বুক রেখে চলেন। তার গান, তার কবিতা, তার নাটক, তার প্রবন্ধ সব কিছু। এবং আপনি যেহেতু একজন গবেষক, আপনি বলুন যে এই দমন পীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে নজরুল কিভাবে এখনো সক্রিয়। যে আমরা নজরুলকে জানি একজন কবি, একজন গায়ক এবং সে একজন বিদ্রোহী, মানে যে কিনা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছে, যার মুখেই আমরা প্রথম শুনতে পেয়েছি বিশ্বব্যাপী যে নারীর মানে যা কিছু কল্যাণ পৃথিবীময় তার অর্ধেক জয় করেছে নারী, অর্ধেক করেছে পুরুষ। এই যে বিশাল দেওয়াটা আমাদের নারীদের কাছে ফিরিয়ে দিয়েছে, নারীদেরকে দিয়েছে, এটাই আমাদের সর্বপ্রথম বলবো যে সে আমাদের যোদ্ধা নয়, সে একজন জয়ী ব্যক্তি হিসাবে সবাইকে সব কিছু ফিরিয়ে দিতে মানে উত্তম ব্যক্তি। আচ্ছা, যদি বলেন যে এই যে দমন পীড়নের ব্যাপারটা, আসলে আমরা জানি তার জেলবন্দি, জবানবন্দি ছিল। তো তার যে জেলে যখন বন্দি ছিলেন তখন সে কিন্তু এই নিপীড়নদের ওপরেই যে অত্যাচার হয়েছে, যে ধরনের মানে স্বাধীনতা হরণ হয়েছে, সেগুলো নিয়ে সে বারবার বলার চেষ্টা করেছে এবং জেলবন্দি অবস্থায় সে কিন্তু জবানবন্দি দিয়েছিল। তাকে বলে রাজবন্দি অবস্থায় সে মানে জেলে জবানবন্দি দিয়েছিল। তো আসলে এরকম যে বিষয়গুলো আমরা তার দেখে কিন্তু এই পর্যন্ত দেখেছি যে আমাদের বাংলাদেশে যে নতুন যোদ্ধাদের সৃষ্টি হয়েছে তারাও ঠিক একইভাবে তার দিক ফলো করে, তার বিভিন্ন বিষয়গুলো ফলো করেই মনে হচ্ছে যে সেই কারাহে লোক ও কপট ভেঙে দে লোহার খাঁচা, ঠিক ওইভাবেই এগিয়ে এসেছে আমাদের এই নতুন প্রজন্ম। এবং নতুন যে আমরা পেয়ে যাচ্ছি বারবার এক ধরনের মানে রাষ্ট্র স্বাধীনভাবে, আমরাও বাক স্বাধীনতায় এক ধরনের বন্দী ছিলাম, যেখান থেকে আমাদের বাক্য বেরোতে কষ্ট পেত। সেই বিষয়গুলো আসলে আমরা নজরুলের থেকেই মনে করব যে শিখে এসেছি, এখনও সেটাকে লালন পালন করেই চলছি। নজরুলের বলার কোনো শেষ নেই, অনেক বলতে গেলে অনেক বলবো। আর নজরুল যেমন সব শ্রেণীর মানুষকে নিয়ে কথা বলেছে। আপনি দেখেন একজন গীতিকার, একজন সাঁওতাল, মুসলিম, বিশেষ করে সে মুসলিম যে আমাদের ইসলামিক যে কথাগুলো সবসময় তার কবিতায়, তার শব্দে নিয়ে আসতো এবং তার শেষ ইচ্ছাটা যেটা ছিল, সে এতই বেশি ইসলামকে ভালোবাসতো, ইসলামের প্রতি তার মুয়াজ্জিনের আজান এতই ভালো লাগতো যে সে যখন মৃত্যুর আগে তার ইচ্ছা ছিল আমার যেন মসজিদের পাশেই যেন আমার কবরটা হয়। তো আসলে দেখেন আল্লাহ তাআলা বলেছে যে কেউ যদি মন থেকে কিছু চায়, তার হৃদয় থেকে কিছু চায়, সেটাই কিন্তু হয়।
সে কিন্তু মৃত্যুর পর সত্যিই আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা প্রাণে সে তার শেষ আশ্রয়টা পেয়েছে। তাকে আমরা সেখানে এখনো চোখ বুলালে দেখতে পারি। আমি মনে হয় ওখানে দাঁড়ালে আমি নজরুলের একটা ফিল অনুভব করতে পারি যে আসলে আমি তাকে দেখি নাই, কিন্তু তার সেই গল্প, তার সেই কথা, তার সেই মানে ছোট থেকে যে রুটির দোকানের কাজ থেকে শুরু করে সেই যে একজন সৈনিক হয়ে ওঠা, সব কিছুই যেন ভাসে। অনেক ধন্যবাদ ফারজানা ইসলাম। আমরা যাবো ঝুমুর রায়ের কাছে। কোন গানটি শুনবো? আমি গাইছি নজরুলের বহুল প্রচলিত, বহুল জনপ্রিয় একটি গান, প্রিয় যাই যাই বলো না। শুনি আমরা।
আখি তুলিতে না রে আখি পানে কেন শরমে বাঁধিল কে জানে। প্রথম প্রণয় ভীরু কিশোরী, যত অনুরাগ তত লাজে মরি। প্রথম প্রণয় ভীরু কিশোরী, যত অনুরাগ তত লাজে মরি। এত আশা সাধ কেন যে তোলো না, এত আশা সাধ কেন যে তোলো না। না 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 প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আর করো না চলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। আর করো না চলো না, না 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 প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না, প্রিয় যাই যাই বলো না। ভালো লাগলো ঝুমুর রায় গানটি, অনেক ধন্যবাদ ফারজানা ইসলাম। দমন পীড়নের যে ইতিহাস, সেই ইতিহাসের সবচেয়ে বড় জায়গা দখল করে আছে আমাদের কাজী নজরুল ইসলামের প্রতিবাদ। জি। তার প্রতিবাদের যে চিত্ত, তার প্রতিবাদের যে সৃষ্টি, তার গান, তার কবিতা, তার নাটক এবং এমনকি তার রাজনৈতিক জীবন, তারপরে তার সম্পাদকের জীবন, সাংবাদিক জীবন, বেতারের জীবন, সব কিছুর মধ্যে কিন্তু প্রতিবাদ এবং মানুষের সঙ্গে একীভূত হওয়ার এক দুর্নিবার আকাঙ্ক্ষা নজরুলের মধ্যে ছিল। এবং তিনি সবসময় প্রকৃতির সঙ্গে মানুষের জীবনকে মিলিয়েছেন। তার চিত্রকল্প, তার উৎপ্রেক্ষা উপমা সব কিছুর মধ্যেই আমরা দেখব একটা ভিন্নতা, একটা বিপ্লবী চিন্তা। জি। একজন নারী আপনি, 100 বছর আগে নারীদের শৃঙ্খলিত করে রাখা হয়েছিল, এখনও নারীরা সে শৃঙ্খল সম্পূর্ণ ভাঙতে পারেনি। না। যদিও নজরুল বলেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। একই কবিতায় তিনি বলছেন সেদিন সুদূর নয় যেদিন বিশ্ব পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। নারীর জয় গান এখন কি পুরুষ করছে? নজরুল তো তার এক রূপে বহু রূপ দেখেছি আমরা। তাকে কখনো দেখেছি যোদ্ধা, কখনো দেখেছি নারীর জন্য মানে অনেক বেশি ভাবা। তা আসলে আমরা তার থেকে যেটা পেয়ে এসেছি সেটাই কিন্তু পড়ে যাচ্ছে এখন পর্যন্ত, কিংবা এটাই বলে যাচ্ছি। আর নারীদের যদি বলেন যে পূর্ণ স্বাধীনতা, আসলে আমরা মানে সত্যিই কি পূর্ণ স্বাধীনতা পেয়েছি? এখনও আমরা পূর্ণ না, কিন্তু আমরা পুরুষের থেকে কোনো অংশে কম নাই, এগিয়ে আছি। আজকে আমরা নারীরা বিমান চালাচ্ছি, আজকে আমরা নারীরা অস্ত্র নিয়ে ডিউটি করছি, আজকে আমরা নারীরাই জজ ব্যারিস্টার হয়ে জাস্টিস হয়ে বসে আছি, আজকে আমরা নারীরাই আদালতে বিভিন্ন মানে ল মানে প্রসিডিওর করছি। বাট আসলে তারপরেও আমরা যখন মনে হয় ঘরে ফিরে আসি, তখন নারী যেন আবার একটা শাসনের জালে জড়িয়ে পড়ি। এই যে নারীরা কি আর বাড়ি ফিরতে চায় না? নারীরা অবশ্যই বাড়িতে চায়, নারীরা ঘরে ফিরতে চায়, কিন্তু একটা ভালোবাসা নিয়ে। হ্যাঁ, প্রত্যেকের জীবনেই একটা ভালোবাসার ছোঁয়া প্রয়োজন, কিন্তু তার সাথে কিন্তু দায়িত্বটাও অনেক বেশি। নারী কি শুধু সন্তান মানুষ করবে এটাই দায়িত্ব? একজন পুরুষেরও এটা দায়িত্ব। সংসার তো দুজনের মিলেই, কিন্তু আমরা যেটা দেখতে পাই যে হ্যাঁ, নজরুল যেটা বলেছে সেটার কোনো অংশে আমরা কিন্তু কমতি রাখিনি। আমরা সত্যিই নারীরা অর্ধেক না, আমি মনে করব অর্ধেকের বেশি নারী পুরুষের থেকে বেশি যোগ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমরা দেখতে পাই যে নারীরা এখন বিজনেস করছে এবং বিজনেসে অনেক নারী চেয়ারম্যানই আমরা দেখতে পাই। আমি নিজেও একজন চেয়ারম্যান, হ্যাঁ, আমি একটা ইনস্টিটিউট কলেজের চেয়ারম্যান। তো তারপরেও কেন জানি মনে হয় যখন ঘরে ফিরি আমাকে অনেক কিছুর মুখোমুখি হতে হয়। শুধু আমি বলবো না যে পুরুষ বলতে একজন
গৃহ স্বামীর কাছে, বাবা মার কাছেও প্রশ্নে গিয়ে দাঁড়াতে হয়, তুই তো মেয়ে মানুষ, এই তোর কথাটা এখনো ভুলতে ওঠে পারে না। নাই, তুই তো মেয়ে মানুষ, হ্যাঁ তোর ভাইয়া রাত 2টায় আসুক কোনো ম্যাটার না, সে তো ছেলে, তার অনেক কাজ আছে, কিন্তু মেয়েটা কেন আমি দেরিতে আসলাম সেটা এখনো বাবা মাকে জবাবদিহিতা করতে মেয়েরা হয়। এখনো নিরাপদ নয়, সেজন্য বাবা মা খুব চিন্তিত থাকে। না, কেন নিরাপদ নয়? নিরাপদ নয় কারণ মেয়েরা গেলে তারা নানা রকম নির্যাতনের শিকার হতে পারে, দুর্বৃত্তের শিকার হয়, তারা যৌন হয়রানি হয়। এগুলো থেকে এটা ঠিক মুক্তি আছে। পাওয়ার জন্য নারীদেরকেই সচেতন হতে হবে। নারীদের সচেতন হতে হবে বললে আমি মনে করব যে প্রতিটা নারী চায় তার সতীত্ব ধরে রাখতে, হ্যাঁ, এবং প্রতিটা নারী চায় তার যে মর্যাদা, নারীর যে মর্যাদা, আমি যদি কবির ভাষায় বলি যে আমরা কেউ পতিতালয়ে যেতে চাই না, আমরা চাই একটা ভালোবাসার আশ্রয়, আমরা একটা নিরাপদ আশ্রয়, এবং আমরা ভালো থাকতে চাই। ঠিক একইভাবে যে এই নারীটা কেন সেফ না, আসলে সমাজ এখনও নিজের দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করতে পারে নাই। সমাজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ হলে আমার মনে হয় নারীরাও সেফ। আসলে এর জন্য নারী দায়ী না, এর জন্য দায়ী দৃষ্টিভঙ্গি, এর জন্য দায়ী আমাদের মানসিকতা। তো আসলে দেখেন, আমি যদি বহির্রাষ্ট্রের কথা বলি, চীনে রাত 4টা-5টা পর্যন্তও মেয়েরা রাস্তা দিয়ে স্কুটি চালাচ্ছে, রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে, এবং তারা নিজ স্বাধীনতা নিয়ে ঘুরছে, সেটাকে ওখানকার কালচার বলা হচ্ছে। কিন্তু আমার বাংলাদেশের একটা মেয়ে যদি কোনো রকম রাত 12টার পরে বাড়ির গেট খুলে ভেতরে ঢুকে, সেটা নিয়ে সমালোচনা হয়। সেই ধর্মান্ধতার বিরুদ্ধে, হ্যাঁ, সে মানে এই যে কুসংস্কার যে এবং যে নারী যে সারাক্ষণ ঘরে থাকতে হবে সেই যে চিন্তা, তার বিরুদ্ধেই তো নজরুল সারা জীবন কথা বলেছেন। তো তিনি তার বলছেন তোমার ওই হাতের যে চুড়ি যে মানে শৃঙ্খলের যে প্রতীকটা ভেঙে ফেলো, পায়ের মল ভেঙে ফেলো, তুমি বেরিয়ে এসো। নজরুল তো 100 বছর আগে বেরিয়ে আসতে বলছো, তা আপনারা তো বেরোতে পারছেন না। না, আমরা বেরিয়েছি, কেন বেরোই নাই? আমরা বেরিয়েছি। আমি যেমন আমার কথা বলি, আমি আজকে এই প্রোগ্রামে এসেছি, আমার মা বলেছে বোধহয় একটু শাড়ি পরে গেলে, একটু লিপস্টিক দিলে, কিংবা আর একটু সুন্দর অঙ্গে গেলে বোধহয় ভালো লাগতো। তো আমি তখন বললাম, আমি তো এটাতে ইজি না, আমার ইজি মনে হয় আমার স্বাধীনতা, আমার পারফেক্ট, আমার কি কোনটাতে ভালো লাগছে। তো আমি কিন্তু আজ অবধি অনেক টিভি শো করেছি, অনেক টিভি শোতে গিয়েছি, আমাকে চুড়ি পরাতে পারে নাই। হ্যাঁ, আমাকে ঠোঁটে আপনি নজরুলের জেনুইন সৈনিক। আমাকে ঠোঁটে লিপস্টিক দিতে পারে নাই। আমি আজকের পাপের কথাই বলি, আমাকে একটা মেকআপ করাতে গিয়ে আমি বারবার বলেছি জাস্ট পাপ, হ্যাঁ, এর বেশি কিছু না। তো এইটাই যে নজরুলের সেই গান জাগো নারী জাগো, জাগো নারী জাগো, হ্যাঁ, বন্নিশিকা, আমরা বন্নিশিকার মতো আপনি বেরিয়ে আসবেন। আপনার সাথে আরো যারা এরকম চিন্তা করছে, সমাজে নারী মুক্তির চিন্তা, 21 শতকে নারীরা মুক্ত হোক, নারীরা আমাদের দেশ এবং সমাজে কন্ট্রিবিউট করুক, তারা দেশ গড়ার কাজে এগিয়ে আসুক, মানে বাক স্বাধীনতার জন্য লড়াই করুক, এবং আমি বলবো যে কুসংস্কার অন্ধকারের বিরুদ্ধে তারা পুরুষের পাশাপাশি কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে, যেটা নজরুল চেয়েছিলেন। আমি নজরুলের পাশাপাশি যেটা, আমি অনেক ছোট মানুষ, আমিও নিজে লেখালেখি করি, আমার কাছে মনে হয়েছে নারী হলো মানব রাজ্যের সর্বোপরি একজন জয়ী, হ্যাঁ, জয়িতা আর কি। কারণ এই নারী জয় করেছে তীব্র পেন, তীব্র ব্যথা, এই নারী এবার এই ব্যথাকে নিয়ে জয় করেছে দেশে একজন সুশিক্ষিত নারী হতে, সমাজকে গুছিয়ে তুলতে। অনেক ধন্যবাদ আপনাকে ফারজানা ইসলাম। আমরা গানে চলে যাচ্ছি, ঝুমুর রায়। আমি এবারে গাইছি নজরুলের প্রেম পর্যায়ের একটি গান, বনফুল নিয়ে যে তার প্রেমের সৃষ্টি, সেরকম একটি গান। শুনি আমরা। বেল ফুল এনে দাও চাই না বকুল। চাই না বকুল। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হে না আনো আমের মুকুল,
হবে কেয়া দেয়া নাই গগনে আনো সন্ধ্যা মালতী গোধূলি লগনে কি হবে কেয়া দেয়া নাই গগনে আনো সন্ধ্যা মালতী গোধূলি লগনে গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই চাপা এনে দাও এনে দাও এনে দাও নয় বাঁধে বোনা চুল চাপা এনে দাও এনে দাও এনে দাও নয় বাঁধে বোনা চুল বেল ফুল এনে দাও চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না বকুল চাই না হেনা আনো আমের মুকুল চাই না হেনা আনো আমের মুকুল বেল ফুল এনে দাও চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না বকুল বেল ফুল এনে দাও চাই না বকুল। এই গানটিও খুব অসাধারণ, খুব ভালো গাইলে তুমি ঝুমুর। সবচেয়ে বড় কথা হলো নজরুল যে সাধারণ এর মধ্যেই সৌন্দর্য খুঁজতেন, তিনি বেল ফুল চাচ্ছেন তার, কিংবা তিনি গাঁদা ফুল চাচ্ছেন, এই যে সাধারণ ফুল যার মধ্যেই জীবনকে আরও সুন্দর করে তোলা যায়, খুব বড় খুব বেশি সেরকম নজরুল কখনো চাননি। নজরুল সাধারণ হয়েই থাকতে চেয়েছেন, সাধারণ হয়ে তিনি অসাধারণ। আজকে আয়োজনে আপনারা যারা ছিলেন, ফারজানা ইসলাম, ঝুমুর রায়, অপূর্ব এবং সজীব, আমরা সবাই মিলে এই আয়োজনটিকে আনন্দময় করবার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনায় নজরুল অনুষ্ঠানে আমরা নজরুলের নানা দিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা দমন পীড়নের বিরুদ্ধে যে নজরুল অকুতোভয় সৈনিক ছিলেন সেটা নিয়ে কথা বলেছি। নজরুলের দুটি গান আমরা শুনেছি। আমরা নজরুলের যে সৃষ্টি, সে সৃষ্টি মানে এত অসীম যে তার ভিতরে অবগাহন করলে বেরিয়ে আসা খুব কঠিন। সারা জীবন ধরে নজরুলের সৃষ্টি শুনে শেষ করা যাবে না। এক গান আমরা যতবার শুনি ততবারই নতুন মনে হয়, ততবারই আমাদের হৃদয়কে আমরা নতুনভাবে আবিষ্কার করি। আমরা নজরুলকে এই জন্যই ভালোবাসি যে নজরুল আমাদের চির নতুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।